ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। তানভীর পুরান ঢাকায় অবিশ্বাস্য সস্তায় একটা ফ্ল্যাট পেয়ে গেল। বাসাটা বেশ বড় এবং পুরনো আমলের, কিন্তু বাড়িওয়ালার একটা কড়া শর্ত ছিল। করিডরের শেষ মাথায় ছোট কাঠের দরজাটা কখনো খুলবে না। তানভীর রাজি হয়ে গেল, ভেবেছিল হয়তো ওটা কোনো স্টোর রুম। কিন্তু প্রথম রাতেই তার ঘুম হারাম হয়ে গেল। সেই তালাবন্ধ ঘর থেকে সে একটা অদ্ভুত আচড়ানোর শব্দ শুনতে পেল। খস খস খস, যেন কেউ কাঠের ওপর নখ দিয়ে আঁচড় কাটছে। দ্বিতীয় রাতে শব্দটা আরও জোরে শোনা গেল। কৌতূহল সামলাতে না পেরে তানভীর করিডোর দিয়ে পা টিপে টিপে সেই দরজার কাছে গেল। সে নিচু হয়ে পুরনো আমলের চাবির ফুটো বা কি হোল দিয়ে ভেতরে উঁকি দিল। সে ভেবেছিল ভেতরে ঘুটঘুটে অন্ধকার দেখবে, কিন্তু তার বদলে সে দেখল ঘরটা উজ্জ্বল সাদা আলোয় আলোকিত। ব্যাপারটা অদ্ভুত, কিন্তু সে ভাবল হয়তো আগের ভাড়াটিয়া কোনো বাতি জ্বালিয়ে রেখে গেছে। তৃতীয় রাতে আছড়ানোর শব্দটা কান্নায় রূপ নিল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলেও তানভীর আবার চাবির ফুটো দিয়ে উঁকি দিল। এবার সে আর সেই সাদা আলো দেখতে পেল না, তার বদলে সে দেখল শুধু লাল রং, গাঢ় নিস্তেজ লাল রং পুরো দৃষ্টিসীমা জুড়ে আছে। সে ভাবল হয়তো ভেতর থেকে কেউ লাল কাপড় দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছে, যাতে সে উকি দিতে না পারে। পরদিন সকালে সিঁড়িতে বাড়িওয়ালার সাথে তার দেখা হলো। রাতে ঘুম ভালো হয়েছে তো? বৃদ্ধ সন্দেহ ভরা চোখে জিজ্ঞেস করলেন। জি, তানভীর মিথ্যে বলল। কিন্তু ওই ঘরটার ব্যাপারে একটা প্রশ্ন ছিল, আগে ওখানে কে থাকতো? বাড়িওয়ালা দীর্ঘশ্বাস ফেললেন। আমার মেয়ে, খুব সুন্দর ছিল মেয়েটা। মার্বেল পাথরের মতো ধবধবে সাদা গায়ের রং ছিল তার। তিনি একটু থামলেন, তারপর ফিসফিস করে বললেন, কিন্তু ওর একটা ভয়ঙ্কর অসুখ ছিল। ওর চোখ দুটো, ওর চোখের মণি ছিল একদম টকটকে রক্ত লাল। তানভীরের রক্ত হিম হয়ে গেল। সে বুঝতে পারল গতরাতে চাবির ফুটো কোনো লাল কাপড় দিয়ে ঢাকা ছিল না। ওপাশ থেকে মেয়েটা দরজায় চোখ লাগিয়ে তার দিকেই তাকিয়েছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুয়াশা এত ঘন ছিল যে রফিকের ট্রাকের হেডলাইটের আলো ঠিকমতো রাস্তা খুঁজে পাচ্ছিল না। ঘড়িতে তখন রাত 2টো। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া রাস্তাটা ছিল ভয়ঙ্কর রকমের নির্জন। রফিক গত 15 বছর ধরে ট্রাক চালাচ্ছে, কিন্তু আজকের রাতটা অন্যরকম মনে হচ্ছিল। কেবিনের ভেতরকার বাতাস ভারী আর দমবন্ধ করা লাগছিল। কুমিল্লা ব্রিজের ঠিক আগে সে রাস্তার পাশে এক লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। লোকটা পাগলের মতো হাত নেড়ে থামার ইশারা করছিল। রফিক সাধারণত রাতে অচেনা যাত্রী তোলে না, কিন্তু লোকটার দাঁড়ানোর ভঙ্গি দেখে মায়া হলো। সে ব্রেক কষল। আগন্তুক ট্রাকে উঠে বসল। লোকটার সারা শরীর ভেজা, অথচ গত কয়েকদিন ধরে কোথাও বৃষ্টি হয়নি। তার গা থেকে ভেজা মাটি আর পচা ফুলের তীব্র গন্ধ আসছিল। কোথায় যাবেন? রফিক জিজ্ঞেস করল। পেটের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল তার। ওই ব্রিজের ওপারে, পুরনো কবরস্থানটার কাছে, ফিসফিস করে বলল লোকটা। তার কণ্ঠস্বর শুনলে মনে হয় যেন শুকনো পাতা মচমচ করছে। তারা চুপচাপ সামনে এগোতে লাগল। রফিক আর চোখের লুকিং গ্লাসের দিকে তাকালো। লোকটা এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। ড্যাশবোর্ডের আলোয় তার চামড়া ফ্যাটাসে প্রায় নীল দেখাচ্ছে। হঠাৎ যাত্রী প্রশ্ন করল, আজ কি বার জানেন? রফিক উত্তর দিল, আজ 14ই নভেম্বর। লোকটা হাড় হিম করা হাসি হাসল। 5 বছর আগে এই 14ই নভেম্বরে এই ব্রিজেই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েছিল। ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। রফিকের হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল। তার সেই দুর্ঘটনার কথা মনে আছে। এক পথচারী বাড়ি ফেরার পথে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। আমি আমার মেয়ের কাছে বাড়ি ফিরছিলাম, লোকটা বলতে লাগল। তার গলা এখন গভীর গর্জন হয়ে উঠছে। কিন্তু আমি আর পৌঁছাতে পারিনি। রফিক সজোরে ব্রেক চাপল। ট্রাকটা ব্রিজের ঠিক মাঝখানে এসে বিকট শব্দে থেমে গেল।
তার হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর হাতুড়ি পেটাচ্ছে। সে ভয়ে ভয়ে পাশের সিটের দিকে তাকালো। সিটটা খালি, সেখানে কেউ নেই, কিন্তু সিটের ওপর একদলা কাদা মেশানো পানি আর একটা ছেঁড়া রক্তমাখা শার্টের টুকরো পড়ে আছে। পচা ফুলের গন্ধটা এখন অসহ্য হয়ে উঠেছে। রফিক সামনের কাঁচের দিকে তাকালো। কুয়াশাচ্ছন্ন কাঁচের ওপর ভেতর থেকে আঙুল দিয়ে লেখা, ঘুমিয়ে পড়ো না। পরের 3 দিন রফিক চোখের পাতা এক করতে পারেনি। সে জানত সে আর কোনো দিন শান্তিতে ঘুমাতে পারবে না।